সবাইকে আদাব ও শুভেচ্ছা। তৃতীয় শ্রেণীর ছোট শিক্ষার্থীরা, অনেক দিন পর আজকে আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের গণিত বিষয়ের অনলাইন ক্লাসে। সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা করব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আছে বাংলাদেশি মুদ্রা ও নোট। এর আগে এই অধ্যায়ের দুইটা ক্লাস তোমরা পেয়েছো। আজকে আমি শুরু করব 7 নং প্রশ্ন থেকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা 7 নং প্রশ্নের উদ্দীপকটি পড়ে নিচ্ছি। 7 নং প্রশ্নের উদ্দীপকে আছে মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা একটা একটা করে অঙ্ক করব। ক নং প্রশ্নে দেখে নিই কী আছে। ক নং প্রশ্নে প্রথমেই আছে মিতুর কত টাকা হলো। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু আসলে খুব সহজ, শুধুমাত্র যোগ বিয়োগ করেই আমরা বের করে ফেলতে পারি। আর আমরা তো সবাই যোগ বিয়োগ খুব ভালো পারি, তাই না? তাহলে চলো দেখি কি হয়। প্রথমেই আমরা শুরু করব ক নং প্রশ্ন। দেখো, ক নং প্রশ্নে বলেছে মিতুর কত টাকা হলো। উদ্দীপকে কি বলেছে? মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার জমানো ছিল। তার বাবা তাকে আরও 75 টাকা 25 পয়সা দিল। তাহলে তার টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। আর আমরা তো জানি কোনো কিছুর পরিমাণ বেড়ে গেলে সেই অঙ্কটা আমরা যোগ করে বের করি। তাহলে এই অঙ্কটা আমরা যোগ করেই বের করব। প্রথমে আমরা কিভাবে লিখব? মিতুর কাছে ছিল, মিতুর কাছে ছিল 115 টাকা 50 পয়সা। এটা মিতুর কাছে ছিল। তারপরে তার বাবা তাকে আরও কিছু টাকা দিল। তাহলে বাবা আরও দিলেন, বাবা আরও দিলেন কত টাকা দিলেন? 75 টাকা 25 পয়সা। 75 টাকা 25 পয়সা। এখন আমাদের প্রশ্নটা কি? মিতুর কত টাকা হলো? তাহলে এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে আমরা এর উত্তরটা বের করতে পারি। নিচে আমরা কি লিখব? লিখব মিতুর টাকা হলো, মিতুর হলো, টাকাটা তো আমরা পরে একবার লিখছি, তাহলে এখানে লিখব মিতুর হলো। এবার দেখো, আমরা খুব সহজ পদ্ধতিতে যোগ করে নিব। আমরা যোগ শুরু করি এই পাশ থেকে। 0 সাথে 5 যোগ করলে হবে 5। 5 আর 2 7। এখানে কত হলো? 75। এই 75টা কি বলো তো, টাকা নাকি পয়সা? এই 75টা হচ্ছে পয়সা। তাহলে আমরা এখানে পয়সা লিখে দিব। এখন আমরা এটাকেও যোগ করব। 5 আর 5 10, হাতে থাকলো কত? 1। 7 আর 1 8, আর ওই যে হাতে 1 ছিল সেটা মিলে হলো 9, আর এখানের 1 এখানে বসে যাবে। তাহলে আমরা আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি। 190, এটা কি? এটা হচ্ছে টাকা। মিতুর কত টাকা হলো? মিতুর হলো, এটাই হবে উত্তর, মিতুর হলো 190 টাকা 75 পয়সা। তাহলে দেখলে কত সহজে আমরা ক নং প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা খ নং প্রশ্নে যাই। আমাদের এখানে এটা কিন্তু মনে রাখতে হবে, মিতুর কত টাকা হয়েছে? 190 টাকা 75 পয়সা। এখন আমরা খ নং প্রশ্নে যাব। দেখি খ নং প্রশ্নে কি লিখেছে। খ নং প্রশ্নে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে মিতুর মা যদি তাকে আরও 10 টাকা 25 পয়সা দেয় তবে মিতুর কত টাকা হবে। মিতুর কাছে কিছু ছিল, তার বাবা কিছু দিল, সব মিলে তার কত হয়েছিল? 190 টাকা 75 পয়সা, তাই তো?
এখন মিতুর মা তাকে আরও 10 টাকা 25 পয়সা দিল, তাহলে মিতুর টাকার পরিমাণ কি হচ্ছে? আরও বেড়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটাও আমরা যোগ করে বের করব। চলো লিখে ফেলি। খ নং প্রশ্নে আমরা তাহলে কি লিখব? মিতুর মা 10 টাকা 25 পয়সা দিয়েছিল। তার আগে মিতুর কত ছিল তাও তো লিখতে হবে, তাই না? মিতুর কাছে ছিল 190 টাকা 75 পয়সা। 190 টাকা 75 পয়সা। এই 190 টাকা 75 পয়সা এই সংখ্যাটা আমরা কোত্থেকে পেয়েছিলাম? ক নং প্রশ্নের উত্তর থেকে, তাই না? তাহলে তুমি এখানে একটু ছোট্ট করে লিখে দাও, ক নং হতে পাই। আমরা একটু ছোট্ট করে লিখে দিলাম বোঝার সুবিধার্থে। মিতুর কাছে তাহলে কত হয়েছিল? 190 টাকা। মা আরও দিলেন কত টাকা দিয়েছিল? 10 টাকা 25 পয়সা। এটা মা দিয়েছে, তার মানে মিতুর আরও বেড়ে গেছে। এই অঙ্কটাও আমরা কি করব? যোগ করব। এখন দাগ দিয়ে দিলাম। আমাদের প্রশ্নটা কি? তবে মিতুর কত টাকা হবে? তাহলে আবার এখানে লিখব, মিতুর হলো কত টাকা হলো? এবার দেখি, 5 আর 5 যোগ করলে কত হবে? 10। 10-এর 0, হাতে কি থাকলো? একটা 1 থাকলো। 7 আর 2 হলো 9, আর হাতে 1 ছিল, হয়ে গেল কত? 10। এখানে যদি আমি 10 লিখি, দেখো 10 লিখলে কত হলো? 100 পয়সা। 100 পয়সা হলে কি হয়ে যায়? 1 টাকা হয়ে যায়। তাহলে এই টাকাটাকে আমাদের টাকার এখানে এনে আবার যোগ করতে হবে। আমরা এত ঝামেলায় যাচ্ছি না, আমরা খুব সহজভাবে অঙ্কটা করব। আমাদের এখানে 10 হয়েছে, তো আমরা 10-এর 0টাই শুধু এখানে লিখব। আর 1, এই 1 সংখ্যাটাকে আমরা কি করব? আমাদের হাতে রাখব। 1 আমি হাতে রেখে দিলাম, ঠিক আছে? এখানে আমি পুরোটা লিখলাম না। এই যে 1, সে আমরা যোগ করলে কি করি? হাতে যেটা থাকে পাশেরটার সাথে যোগ করি না? এইখানেও তাই করব। 0 আর 0 যদি যোগ করি কত হবে? 0 হবে। এই 0-এর সাথে যে আমার হাতে 1 ছিল সেটা যোগ করলাম। 0 আর 1-এ কত হয়? 1 হয়। তাহলে এই 1টাকে আমি এইখানে লিখব, ঠিক আছে? এখন 9 আর 1 10 হলো। 10-এর 0, হাতে থাকলো 1। এই 1টাকে আমরা এখানে নিয়ে এর সাথে যোগ করব। 1 আর 1 2, 201 টাকা 00 পয়সা। বুঝতে পেরেছো? তোমরা সাধারণভাবে যোগ যেরকম করে করতে এইখানেও সেইভাবেই করব। এইখানে যদি হাতে কিছু থাকে এই পাশে শেষ করার পরে, সেই হাতের সংখ্যাটাকে এই পাশের সংখ্যার সঙ্গে এনে যোগ করে দিব। খুব সহজেই আমরা অঙ্কগুলো বের করে ফেলতে পারি। তাহলে এটাই হবে আজকের আমাদের খ নং প্রশ্নের উত্তর। কত হলো? মা আরও 10 টাকা 25 পয়সা দেওয়ার পরে মিতুর 201 টাকা 00 পয়সা, অর্থাৎ 201 টাকা হলো। মিতুর হলো 201 টাকা। আমরা আমাদের খ নং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এখন আমরা গ নং প্রশ্নে চলে যাচ্ছি। গ নং প্রশ্নে দেখো কি বলেছে। গ নং প্রশ্নে বলেছে, বাবা মায়ের দেওয়া মোট টাকা থেকে যদি মিতু 150 টাকা 75 পয়সা খরচ করে তবে তার কাছে কত টাকা থাকবে? আচ্ছা, মিতুকে তার বাবা দিয়েছিল, মা দিয়েছিল টাকা, সবগুলো টাকা যোগ করে তার কত টাকা হয়েছিল? 201 টাকা, তাই না? আচ্ছা, এই 201 টাকা থেকে মিতু কি করেছে? 50 টাকা 75 পয়সা খরচ করেছে। একটু ভাবো, 201 টাকা থেকে 50 টাকা 75 পয়সা সে খরচ করেছে। খরচ করলে কি হয়ে গেল? তার টাকার পরিমাণটা কমে গেল। আর যখনই কোনো কিছু কমে যায় তখন আমরা সেটা কী করি?
বিয়োগ করি, তাহলে এই অঙ্কটা আমরা বিয়োগ করে বের করব। চলো লিখে ফেলি। গ নং প্রশ্ন। গ নং প্রশ্নটা আমরা কিভাবে লিখব? মিতুর বাবা মায়ের দেওয়া মোট টাকা কত হয়েছিল? 201 টাকা। তাহলে এটা আগে আমরা লিখে নিব। মিতুর মোট টাকা হয়েছিল মোট টাকা হয়েছিল 200। আচ্ছা, টাকাটা তো আমরা পরে লিখছি, তাহলে এখানে আর আমরা এই টাকার কথাটা লিখব না। আমরা লিখব মিতুর মোট হয়েছিল 201 টাকা, আর পয়সা 00, সেটা আমরা আমাদের হিসাবের সুবিধার্থে লিখব 00 পয়সা। এই সংখ্যাটা তুমি কোথায় পেয়েছো? এই সংখ্যাটা তুমি খ নং প্রশ্নের উত্তরে বের করেছিলে না? পাশে একটু ছোট্ট করে সেটা লিখে দিবে। কি লিখবে? খ নং হতে পাই। ঠিক আছে। এখন মিতু কি করেছিল? খরচ করেছিল। মিতু খরচ করেছিল 50 টাকা 75 পয়সা। 50 টাকা 75 পয়সা। যেহেতু সে খরচ করে ফেলেছে, তার টাকার পরিমাণটা কমে গেছে, তাহলে সেটা আমরা কি করে ফেলছি? বিয়োগ করে ফেলছি। এখন আমরা নিচে এই অংশে কি লিখব? প্রশ্নটা দেখি, তবে তার কাছে কত টাকা থাকবে, তাহলে সেটাই লিখব। মিতুর কাছে থাকবে, মিতুর কাছে থাকবে, দেখি এবার কত টাকা থাকে। দেখো উপরে 0 নিচে 5, আমরা কিন্তু বিয়োগ অঙ্ক সবাই পারি, তারপরও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। উপরে 0 অর্থাৎ ছোট একটা সংখ্যা, তাহলে ছোট সংখ্যা থাকলে আমরা কি করি? মনে মনে একটা 1 ধরে নেই, সামনে একটা 1 ধরে নিলাম, 10 হলো। 10 থেকে যখন আমরা 5 বিয়োগ করব তখন কত থাকবে? 5। এখন এই 1টাকে কি করব? এখানে এনে যোগ করব। কত হলো? 8। উপরে 0 নিচে 8, বিয়োগ করা যায় না, তাহলে এখানে কি করলাম? আমরা একটা 1 ধরলাম, 10 হলো। 10 থেকে যখন 8 চলে যাবে তখন কি হবে? 2। এবার দেখো এইখানে যে 1 নিয়েছিলে সেটা কি করবে? ধরো এখানে টাকা কথাটা নাই, তাহলে কি করতে? এখানে আনতে না, সেই 1টাকে এখানে এনে রাখতে। এখনও ঠিক তাই করবে, এখানের 1টাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে 1 থেকে যদি 1 চলে যায় তাহলে কি হবে? 0। এখন এখানে 0 নিচে 5, তাহলে আমরা কি করলাম? এখানে আবার একটা 1 ধরে এটাকে 10 বানালাম। 10 থেকে 5 চলে গেলে 5, এই 1টাকে এখন আমরা কি করব? এখানে আনবো। 2 থেকে 1 চলে গেলে 1। তাহলে মিতু যখন 50 টাকা 75 পয়সা খরচ করেছিল তখন তার কাছে আর কত টাকা থাকলো? 150 টাকা 25 পয়সা। কত থাকলো? 150 টাকা 25 পয়সা। এটাই কিন্তু গ নং প্রশ্নের উত্তর। মিতুর কাছে থাকলো 150 টাকা 25 পয়সা। দেখলে একদম সহজ একটা অঙ্ক, শুধুমাত্র যোগ বিয়োগটা করতে হয়, আর সেটা আমরা সবাই পারি। তাহলে এখন আমাদের 7 নং প্রশ্নের উত্তর শেষ, সমাধান করা শেষ। এখন আমরা চলে যাব 8 নং প্রশ্নে। আমরা 8 নং প্রশ্ন শুরু করব। প্রথমে আমরা 8 নং প্রশ্নের উদ্দীপকটা পড়ে নিই। আমাদের 8 নং প্রশ্নের উদ্দীপকে দিয়েছে, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনল। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা 3টা অংশ দেখে নিব। ক নং প্রশ্নে আছে 69 টাকা সমান কত পয়সা। আমরা আগে এর সমাধান বের করে নিই। প্রথমে আমাদের কাছে কি বলেছে? জানতে চেয়েছে 69 টাকা সমান কত পয়সা। আচ্ছা, এইখানে দেখো তো তুমি কিছু জানো কি না? কত পয়সা,
1 টাকা সমান কত পয়সা, এটা কি তোমরা জানো? আগের ক্লাসে তোমরা শিখেছিলে 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, এটা তুমি জানো। 1 টাকার কথা জানো, 1 টাকা সমান 100 পয়সা। এখন তোমার কাছ থেকে কি জানতে চেয়েছে? 69 টাকা। 69 টাকা সমান কত পয়সা হবে? একটু ভাবো, তুমি কম জিনিসটা জানো, 1 টাকার কথা জানো, আর তোমার কাছ থেকে বেশি জিনিসটা জানতে চেয়েছে, 69 টাকার কথা জানতে চেয়েছে। মনে পড়ছে এটা কিভাবে বের করি আমরা? অল্পটা আমরা জানি আর আমাদের কাছ থেকে বেশিটা জানতে চায়, তখন আমরা কি করে ফেলি? গুণ করি। তাহলে এটাও গুণ করব, 100 গুণ 69 পয়সা। তোমরা তো সবাই গুণ অঙ্ক খুব ভালো করেই শিখে গেছো, তাই আমি আর করে দেখালাম না, শুধু উত্তরটা লিখে দিলাম। আমাদের উত্তর কত হলো? 6900 পয়সা, অর্থাৎ 6900। 1 টাকায় যদি 100 পয়সা হয় তাহলে 69 টাকায় কত হবে? 6900 পয়সা। এই হলো আমাদের ক নং প্রশ্নের উত্তর। আমরা খুব সহজে আমাদের ক নং প্রশ্নের সমাধানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? খ নং প্রশ্নে চলে যাব। আমাদের খ নং প্রশ্নে কি বলেছে? তার কাছে কত টাকা থাকলো। এক্ষেত্রে আমরা আবার একটু উদ্দীপকটা দেখে নিই। উদ্দীপকে কি বলেছে? রিয়া 100 টাকা নিয়ে দোকানে গিয়েছিল। গিয়ে সে একটা বই কিনেছে, বইটার দাম ছিল 69 টাকা 65 পয়সা। এখন তুমি একটু ভাবো, তুমি দোকানে গেলে 100 টাকা নিয়ে গিয়ে একটা বই কিনলে, বইটার দাম দোকানদার বলল 69 টাকা 65 পয়সা। তুমি তো দোকানদারকে শুধুমাত্র বইয়ের দামটাই দিবে, তাই না? এর বেশি তো দিবে না। আর বাকি টাকাটা দোকানদার কি করবে? তোমাকে ফেরত দিবে। তুমি 100 টাকা নিয়ে গেলে দোকানদারকে তার থেকে কিছু অংশ দিয়ে দিলে, কিছু টাকা দিয়ে দিলে, অর্থাৎ তোমার 100 টাকা থেকে কমে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে বের করব? বিয়োগ করে বের করব। চলো লিখে ফেলি। প্রথমে আমরা কি লিখব? রিয়া দোকানে গেল, রিয়ার কাছে ছিল 100 টাকা। এখানে দেখো 100 টাকা, কোনো পয়সার কথা কিন্তু উল্লেখ করেনি, তাই না? কিন্তু সে যখন বইটা কিনলো তার দাম কত হয়েছিল? 69 টাকা 65 পয়সা। এখন 100 টাকা থেকে কিন্তু আমাদের 69 টাকা 65 পয়সাও বিয়োগ করতে হবে, তাই না? এখন আমরা এখানে তো কোনো পয়সা নাই, কিভাবে বিয়োগ করব? একটু সমস্যা হচ্ছে না? এটাকে সহজ করার জন্য আমরা যদিও পয়সা দেওয়া নাই তাও আমরা পয়সা লিখব। কিভাবে লিখব? 00 পয়সা, 00 পয়সা। রিয়ার কাছে কি ছিল? 100 টাকা আর 00 পয়সা। বইয়ের দাম ছিল 69 টাকা 65 পয়সা। এই টাকাটা সে দোকানদারকে দিয়ে দিল, অর্থাৎ তার টাকা কমে গেল, তাই এটা বিয়োগ। এখন আমরা উত্তরটা বের করব। তাহলে নিচে কি লিখব? প্রশ্নে কি চেয়েছে? তার কাছে কত টাকা থাকলো। তাহলে আমরা লিখব রিয়ার থাকলো বা রিয়ার কাছে থাকলো কত টাকা। দেখি, উপরে 0 নিচে 5, উপরেরটা ছোট, তাহলে কি করলাম? একটা 1 নিয়ে আসলাম, 10 বানালাম। 10 থেকে 5 চলে গেলে 5। এখানের একটাকে কি করব? এখানে এনে যোগ করব, 7 হলো। আবার একে 10 বানাতে হবে, 10 থেকে 7 চলে গেলে থাকে কত? 3। এখন এইখানের একটাকে আমরা কি করব? এইখানে নিয়ে আসবো, 9 আর 1 10। উপরে 0 নিচে 10 হচ্ছে না, তাহলে উপরে কি করলাম? 10 বানালাম। 10 থেকে 10 চলে গেলে থাকলো 0। এখানের একটাকে এখানে নিয়ে আসলাম, 6-এর সাথে যোগ করলে হলো 7। আবার 10 থেকে 7 চলে গেলে থাকলো 3। এখানের একটাকে যদি আমি এখানে নিয়ে আসি, 1 থেকে 1 চলে গেলে 0, আর সামনে 0 লেখার প্রয়োজন নাই। তাহলে রিয়ার কাছে কি থাকলো?
30 টাকা 35 পয়সা। টাকা এবং মুদ্রা যে অঙ্কগুলো আছে আর বিয়োগ করা যোগ করা কিন্তু আগের অঙ্কগুলোর মতোই, যোগ বিয়োগ করা খুব সহজ। তাহলে আমরা খ নং প্রশ্নের সমাধানটাও পেয়ে গেলাম। রিয়ার কাছে কত টাকা থাকলো? রিয়ার কাছে থাকলো 30 টাকা 35 পয়সা। 30 টাকা 35 পয়সা। এখন আমরা খ নং প্রশ্ন শেষ করলাম, এবার গ নং প্রশ্নে চলে যাব। গ নং প্রশ্নে কি বলেছে দেখো, রিয়া যদি 50 টাকা 50 পয়সা খরচ করে, আমাদের উদ্দীপকে দিয়েছিল বইটার দাম 69 টাকা 65 পয়সা, তাই না? এটা দিয়েই তো আমরা এই অঙ্কটা বের করলাম। এখন গ নং প্রশ্নে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা কতটুকু পারো এই সংখ্যাটা, যে খরচ করার যে সংখ্যাটা 50 টাকা 50 পয়সা, এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে প্রশ্নের উত্তর কিন্তু একইভাবে হবে, শুধুমাত্র আমরা কি চেঞ্জ করব? 50 টাকা 50 পয়সা এখানে 69 টাকা 65 পয়সার জায়গায়। তাহলে রিয়ার কাছে ছিল 100 টাকা, আর রিয়া খরচ করলো, এখানে লিখব রিয়া খরচ করলো 50 টাকা 50 পয়সা। 50 টাকা 50 পয়সা। এখন আমরা এর উত্তরটা বের করে নিব। 0 থেকে 0 চলে গেলে 0। এবার 0 থেকে তো 5 যায় না, কি করলাম? এখানে 1 ধরলাম। 10 থেকে 5 চলে গেলে 5, 50 পয়সা। আর এখানের একটাকে আমরা যথারীতি এখানে নিয়ে আসলাম। 10 থেকে এটাকে 10 বানাতে হবে, 10 থেকে 1 চলে গেলে থাকলো 9। এই একটাকে এখানে যোগ করলাম 6, আবার একে 10 বানালাম, 10 থেকে 6 চলে গেলে 4। এই একটাকে যদি আমি এইখানে আনি, 1 থেকে 1 চলে গেলে 0, সামনে 0 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে রিয়া যদি 69 টাকা 65 পয়সা খরচ না করে 50 টাকা 50 পয়সা খরচ করে, তাহলে তার কাছে কত টাকা থাকবে? 49 টাকা 50 পয়সা। এইটাই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমাধান। তাহলে দেখো আমরা কত সহজে অঙ্কগুলোর সমাধান বের করে ফেলতে পারছি, খুবই সহজ, শুধুমাত্র যোগ আর বিয়োগ করা। তাহলে আজকে আমরা আরেকটা অঙ্ক একটু করে নেই, তাহলে আমাদের এই অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা তাহলে শুরু করছি 9 নং প্রশ্নের উদ্দীপকটি। আমরা 9 নং প্রশ্নের উদ্দীপকটি একবার পড়ে নেই। রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। রতন দোকানদারের কাছে দোকানে গিয়েছে একটা চানাচুরের প্যাকেট কিনতে, সে দোকানদারকে দিয়েছে 50 টাকার একটা নোট, কিন্তু চানাচুরটার দাম কত? 35 টাকা 75 পয়সা। এবার আমরা এক এক করে 3টা অংশই করব, সমাধান করব। আমরা প্রথমে ক নং প্রশ্নটা দেখে নিই। ক নং প্রশ্নে আছে, বাংলাদেশে সর্বোচ্চ কত টাকার মুদ্রা ও কাগজের নোট প্রচলিত আছে? আচ্ছা, তোমরা বলো তো সর্বোচ্চ কথাটার অর্থ কি? সর্বোচ্চ কথাটার অর্থ হচ্ছে সবচেয়ে বড় কোনটা আছে। হ্যাঁ, বড় কিন্তু সাইজে বড় না, টাকার দামে কোনটা বড়, মানে কোনটা বড়। আচ্ছা, তাহলে মুদ্রা, মুদ্রা মানে ওই যে কয়েনগুলো, ঠিক আছে? এখন বলো তো আমাদের দেশে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই কয়েক ধরনের মুদ্রা এখনও পর্যন্ত দেখা যায়। আগে 1 টাকা, 1 পয়সা, 5 পয়সা এরকম ছিল, সেগুলো এখন আর দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে 25 পয়সাও খুব কম, 50 পয়সাও কম, 1 টাকা, 2 টাকা, 5 টাকা এরকম মুদ্রা দেখা যাচ্ছে। তাহলে সর্বোচ্চ মুদ্রা কোনটা হবে? 5 টাকার, তাই না? সর্বোচ্চ মুদ্রা কোনটা? 5 টাকার মুদ্রা। আর কাগজের নোট, সর্বোচ্চ কাগজের নোট মানে
কাগজের যে টাকাগুলো, যেগুলো আমরা কাগজের টাকা, সেগুলো কত কত পাওয়া যায় বলো তো? 1, 2, 5, 10, 20, 50, 100, এখন 200 টাকারও নোট পাওয়া যায় কাগজের, 200, 500, 1000, এগুলো কাগজের নোট পাওয়া যায়। তাহলে সর্বোচ্চ কাগজের নোট কত হবে? 1000 টাকার। 1000 টাকার সর্বোচ্চ মুদ্রা হয় 5 টাকার কয়েন যেগুলো, আর সর্বোচ্চ কাগজের মুদ্রা হয় 1000 টাকার। তাহলে আমাদের তো ক নং প্রশ্ন পড়া শেষ। এটা আমরা সবাই জানিও, সবচাইতে সহজ একটা অঙ্ক। এখন আমরা কি করব? খ নং প্রশ্ন দেখব। খ নং প্রশ্নে কি বলেছে? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল। এটা আমরা এখন হিসাব করে বের করব। রতন কত টাকা নিয়ে গেছিল দোকানে? 50 টাকা, তাই না? এখানে দেখো, এখানে কিন্তু 75 পয়সা আছে, কিন্তু 50 টাকার সাথে কোনো পয়সা নাই। যেহেতু নাই, হিসাব করার জন্য আমরা কি করব? 00 পয়সা লিখে নিব। তোমরা আগে একটু ভাবো, রতন 50 টাকা নিয়ে দোকানে গেছে, সেখান থেকে তার খরচ হলো কত? চানাচুরের প্যাকেটের দাম হচ্ছে 35 টাকা 75 পয়সা, পুরো 50 টাকা কিন্তু খরচ হয়নি। তাহলে 50 টাকা থেকে 35 পয়সা টাকা 75 পয়সা সে দোকানদারকে দিবে, আর বাকি টাকাটা তার থেকে যাবে। তাহলে কি হচ্ছে? 50 টাকা থেকে কিছু টাকা সে দোকানদারকে দিচ্ছে, সবটা দিচ্ছে না। তাহলে এটা কি হবে? তার টাকার পরিমাণ কমে যাচ্ছে, এটা বিয়োগ হবে। তাহলে আমরা এটা বিয়োগ করে বের করব। চলো লিখি। আমরা তো জানি বিয়োগ করার সময় আমরা কি করি? বড় সংখ্যাটাকে উপরে লিখি, তাই না? তাহলে এইখানে বড় সংখ্যা হচ্ছে 50 টাকা, এটা আমরা প্রথমেই লিখব। তাহলে কি লিখব? রতন দোকানদারকে দেয় দেয় 50 টাকা 00 পয়সা। এই পয়সাটা লিখতে হয় আমাদের হিসাব করার সুবিধার্থে। রতন দোকানদারকে দেয় 50 টাকা 00 পয়সা। চানাচুরের প্যাকেটের দাম কত? চানাচুরের প্যাকেটের দাম হচ্ছে 35 টাকা 75 পয়সা। তাহলে তার কিছু টাকা কমে যাচ্ছে, তাই এটা আমরা বিয়োগ করব। এখন নিচে তাহলে কি লিখব? প্রশ্নে কি চেয়েছে? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল। তাহলে আমরা লিখব দোকানদার ফেরত দেয় দেখি কত টাকা ফেরত দেয়। এখানে 10 ধরতে হবে, 10 থেকে 5 চলে গেলে থাকলো 5। এখানের 1 এই সাথে সাথে যোগ করলাম, হলো 8। আবার 0 থেকে 8 বিয়োগ যাবে না, এখানে আবার কি করব? একটা 1 ধরে 10 বানাবো। 10 থেকে 8 চলে গেলে থাকে 2। আচ্ছা, এখন এইখানে যে 1 নিয়েছিলে, সেই 1টাকে কি করতে হবে? সেই 1টাকে এইখানে এনে যোগ করতে হবে। 5-এর সাথে 1 যোগ করলে হলো 6। 0 থেকে তো 6 বিয়োগ যাবে না, 0কে 10 বানাতে হবে। 10 থেকে 6 চলে গেলে থাকবে 4। এখন এইখানের 1 3-এর সঙ্গে যোগ করলাম, হলো 4। 5 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে 14। তাহলে দোকানদার রতনকে কত টাকা ফেরত দেয়? 14 টাকা 25 পয়সা। আমরা খ নং সমাধান কিন্তু করে ফেললাম। উত্তর কি পেলাম? দোকানদার ফেরত দেয় 14 টাকা 25 পয়সা। এই হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা কি করছি? গ নং প্রশ্নে চলে যাচ্ছি। গ নং প্রশ্নে কি চেয়েছে আমাদের কাছ থেকে? কি জানতে চেয়েছে দেখো। রতন দোকানদারকে 100 টাকার নোট দিলে। রতন যদি দোকানদারকে 50 টাকার নোট না দিয়ে 100 টাকার নোট দিত, তাহলে দোকানদার রতনকে কত টাকা ফেরত দিত? একই কিন্তু অঙ্ক, শুধুমাত্র
টাকার সংখ্যাটা এখানে চেঞ্জ করা হয়েছে। তাহলে আগের লেখাটার মতোই আমরা লিখব, রতন দোকানদারকে দেয়, রতন দোকানদারকে দেয় 100 টাকা, কিন্তু চানাচুরের দামটা ছিল 35 টাকা 75 পয়সা, তাই আমাদের এখানে 00 পয়সা লিখতে হবে। দোকানদারকে দেয় 100 টাকা 00 পয়সা। তারপরে চানাচুরের প্যাকেটের দাম ছিল, চানাচুরের প্যাকেটের দাম 35 টাকা 75 পয়সা। কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা বিয়োগ করে দেখি নিচে কি লিখব, দোকানদার কত টাকা ফেরত দিবে, এটাই তো প্রশ্ন। তাহলে আমরা লিখব দোকানদার ফেরত দিবে, ফেরত দিবে 0 থেকে 5 চলে গেলে যাবে না, তাহলে এখানে কি করতে হবে? 10 ধরতে হবে। 10 থেকে 5 চলে গেলে 5, এই একটাকে আবার এখানে যোগ করলাম 8, 10 থেকে 8 চলে গেলে 2, এই 25 হচ্ছে পয়সা। এখন এইখানের একটাকে আমরা এখানে আনলাম, হলো 6, 10 থেকে যদি 6 চলে যায় থাকে 4, এখানের একটাকে 3-এর সাথে যোগ করে হলো 4, 10 থেকে যদি 4 চলে যায় থাকলো 6, এখানের একটাকে নিচে নামালে 1 থেকে 1 চলে গেলে 0, সামনে আমরা 0 লিখব না। তাহলে রতন যদি দোকানদারকে 100 টাকা দিত, তাহলে দোকানদার কত টাকা ফেরত দিত? 64 টাকা 25 পয়সা। আমরা আমাদের সমাধান পেয়ে গেছি। আমাদের সমাধান হলো 64 টাকা 25 পয়সা। আমরা আজকের মতো আমাদের পড়া এখানেই শেষ করব। আজকের হোমওয়ার্ক হচ্ছে 7ম অধ্যায়ের 7, 8 ও 9 নং প্রশ্ন। এটা হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্ক। মনে আছে হোমওয়ার্ক কত দিনের মধ্যে জমা দিতে হয়? অবশ্যই 2 দিনের মধ্যে, এর পরে হলে কিন্তু এটা দেখা হবে না। তাহলে আমাদের সময় কয় দিন হোমওয়ার্ক জমা দেওয়ার? 2 দিন। আর কিভাবে দিতে হবে? তুমি তোমার খাতার যে পৃষ্ঠাতে হোমওয়ার্কগুলো করছো সেই পৃষ্ঠার উপরে তোমার নিজের নাম, ক্লাস রোল, শ্রেণী ও শাখা লিখবে। তারপর সেই হোমওয়ার্কটার ছবি তুলবে। ছবি তুলে তোমরা এখন এই ক্লাসটা ফেসবুকের যে পেজে দেখছো তার নিচে একটা কমেন্টে লেখা আছে, সেই কমেন্ট বক্সে দিয়ে দিবে। আমি সবার হোমওয়ার্ক দেখে নিব। আর যারা হোমওয়ার্ক দিচ্ছ না বা দিবে না ভাবছো তাদেরকে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু যোগ হবে না। আর অনেকেই আছো হোমওয়ার্ক দিচ্ছ কিন্তু এখনও পর্যন্ত এতবার বলার পরও এখনও অনেক সময় ভুলে যাচ্ছ নিজের নাম রোল লেখার, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই নাম্বারটা মিস হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই আমরা এই তথ্যগুলো লিখে 2 দিনের মধ্যে আমাদের হোমওয়ার্কটা জমা দিয়ে দিব, তাই তো? আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।